ওর মোবাইল ফোনটা চেক করো, দেখো শেষবার কার সঙ্গে কথা বলেছো। স্যার টিম ক্রাফট ওয়ার্কারদের সঙ্গে কথা বলেছিল সন্ধে 8:30টায়। টিএম ক্রাফট ওয়ার্কার্স, সেটাও আবার কেতন মার্ডারের ঠিক আধ ঘন্টা আগে। হ্যালো, টিএম ক্রাফট ওয়ার্কার্স। হ্যাঁ বলুন। কেতন আপনাকে ফোন করেছিল। কেন ফোন করেছিল? আপনি কে? আমি ওর বন্ধু বলছি। হ্যাঁ, ও ফোন করেছিল তো, শুধু এই কারণে ফোন করেছিল যে গিফটটা ঠিক সময় পৌঁছেছে কিনা জানতে। গিফট? কি ধরনের গিফট? একটা ফটো ফ্রেম ছিল মনন আর শ্যামলের জন্য, ওদের 25th অ্যানিভার্সারি ছিল, সেই উদ্দেশ্যেই ফটোটা ডেলিভারি হওয়ার ছিল। মনন আর শ্যামলী, ওদের বাড়ির অ্যাড্রেসটা পাওয়া যাবে? আর্জেন্ট আছে। এই ফটোটা এটা কে পাঠালো? পাঠিয়েছে কেতন। কেতন? কেতনটা কে? আর এইভাবে আমাদের ফ্যামিলি পিকচার পাঠানোর মানেটা কি? হ্যাঁ, ও কি করে চিনলো আমাদের ফ্যামিলিকে? মনে হচ্ছে কেউ মজা করেছে। একেবারেই না। আপনি কে? সিআইডি। সিআইডি? কেতন নামের একজন বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন যাকে খুন করা হয়েছে। এই ফটোর কারণে। কিন্তু স্যার, একটা ছবির জন্য কেউ কাউকে কেন মার্ডার করতে যাবে? কিন্তু স্যার, আমরা তো কোনো কেতন নামের লোককে চিনিই না। কেতনকে আপনি চেনেন না, তাহলে ও আপনাদের ফটো আপনাদেরকে কেন পাঠিয়েছে? জানি না। কিন্তু এরকম ফটো তো আমরা কখনো তুলিনি। আর না এমন দেওয়াল আমাদের বাড়িতে আছে। স্যার, আমি তো কোনোদিনও দেখিনি। আর দেখুন না স্যার, এটা নকল ফটোগ্রাফ মনে হচ্ছে। আপনারা নিজেরাই দেখুন, এখানে দিদি আছে, জামাইবাবু আছে, কিন্তু এই চেয়ারটা ফাঁকা। এটার কি মানে বলুন তো? হ্যাঁ স্যার, আমাদের মনে হচ্ছে কেউ ভুল উদ্দেশ্যে ফটো বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ভুল করে পাঠায়নি, জেনে শুনে পাঠিয়েছে আপনাদের। আর সেটাও নিজের জীবনের বলিদান দিয়ে। স্যার, হয়তো কেউ মননের ফ্যামিলিকে মার্ডারের কেসে ফাঁসানোর জন্য এমনটা করেছে। আচ্ছা, আপনি কে? উনি হলেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড মিস্টার বিক্রম। আচ্ছা, আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড। স্যার, এতে একটা মেসেজও আছে। শি ইজ হাইডিং, সেভ হার। হয়তো কেতন আপনাদের কাউকে খোঁজার জন্য বলেছেন। খুঁজে বার করার জন্য? স্যার, স্যার, এই ফটোটা তো আমার মেয়ে রিয়ার মতো মনে হচ্ছে। স্যার, জানি না কার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। একটু দেখো না, আমাদের মেয়ের মতোই তো মনে হচ্ছে। না রিয়া, দেখো, এটা রিয়া নয়। না না না, ও রিয়া, এটা রিয়া এটা নয়। রিয়া। এই ইয়েলো কালারের ড্রেস আমার মেয়ে রিয়াই পরেছিল যখন ও নিখোঁজ হয়ে গেছিল। মনে হচ্ছে কেতন রিয়াকে খোঁজার কথা বলেছে। এটা রিয়াই, একটু এটা রিয়া দেখো না। নয়। এক মিনিট, কতদিন ধরে উধাও আপনাদের মেয়ে? 12 বছর। হ্যাঁ, 12 বছর? স্যার, এই 12 বছর পরে কেউ কারোর ইনফরমেশন কেন দেবে? এই রিয়া 12 বছর ধরে নিখোঁজ। কিছু না কিছু কারণ তো নিশ্চয়ই আছে এই ফটো পাঠানোর। স্যার, কোনো কারণ নেই। এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স। আর 12 বছর পরে হঠাৎ করে রিয়ার ইনফরমেশন কোথা থেকে পেলো? হ্যাঁ স্যার দেখুন, এটা রিয়া হতেই পারে না। রিয়ার মৃত্যু 12 বছর আগে হয়েছে। এটা রিয়া কি করে হতে পারে? এটা রিয়াই, দেখো না মনন, এটা আমাদের মেয়ে দিদি, রিয়া। কি এই ছবির পেছনে পড়ে আছিস? দেখো, এটা চল রিয়া চল নয়। আমার সাথে চল, সামলা নিজেকে। আরে এটা নেভার কিছু নিয়ে এসো তাড়াতাড়ি। সাবধানে। স্যার, এই ফটোটা তো পুড়ে গেল। এবার কি করব? কোনো ব্যাপার না, আরো একটা পেয়ে যাবো। পুরবি, একটা কাজ করো, তুমি টিএম ক্রাফটে গিয়ে এই ছবিগুলো ডুপ্লিকেট কপি নিয়ে এসো। আর যদি ওদের কাছে না থাকে তাহলে কেতনের কম্পিউটারে নিশ্চয়ই কোনো ব্যাকআপ থাকবে, ওখানে দেখে নিও। স্যার, মনন আর শ্যামলী, আপনারা কেতনকে চিনতেন নাকি চিনতেন না তাতে কিছু যায় আসে না, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, কেতন নিজের প্রাণ দিয়েছে আপনাদের সাহায্য করার জন্য।
ও আপনাদের কাউকে বাঁচাতে বলছে, কেউ লুকিয়ে আছে তাকে খোঁজার জন্য বলছে। আরো কে আর কোথায় লুকিয়ে আছে সেটা তো আমরা খুঁজেই নেব। একটা কথা ভালো করে মনে রাখবেন, যতজন লোক এখানে আছেন তাদের মধ্যে কেউ শহর ছেড়ে যাবেন না যতদিন না আমাদের তদন্ত শেষ হচ্ছে। আমরা আপনাদের সবাইকে সন্দেহ করছি, সবাইকে। 1 মিনিটের জন্য মনন, শ্যামলী, আয়েশা আর বিহান এদের নকল ছবিটাকে এক পাশে রেখে এবার ওদের পেছনে যে দেওয়াল আছে সেটার উপর কনসেন্ট্রেট করতে হবে, এই ফ্রেমগুলো আর তার উপরে লেখা নাম্বারগুলোতে। এবার শ্যামলী ইশারা করেছিল এই ফ্রেমের ওপরে, 3 নম্বর ফ্রেমের ওপরে। হলুদ রঙের ফ্রক পরেছিল আর কারোর হাত ধরেছিল এই বাচ্চা মেয়েটি। শ্যামলীর কথা শুনে মনে হলো স্যার ফটোতেই মেয়েটা ওর হারিয়ে যাওয়া মেয়েই রিয়া। আর তারপরেই মেসেজ, শি ইজ হাইডিং, সেভ হার। কিন্তু স্যার, বিক্রম তো বারবার বলছিল যে রিয়া মারা গেছে। হতে পারে এই মেসেজটা রিয়ার বিষয়ই, হতে পারে ও এখনো বেঁচে আছে। নিশ্চয়ই হতে পারে পুরবী, নিশ্চয়ই হতে পারে, কিন্তু কেতন এটাই বলতে চেয়েছিল এদেরকে, মানে মননের ফ্যামিলিকে, যে হয়তো রিয়া বেঁচে আছে আর ওর হেল্পের প্রয়োজন। কিন্তু স্যার, ওর এত পরিশ্রম করার কি দরকার ছিল? সরাসরি ফোন করতে পারতো আর বলে দিত যা বলার আছে রিয়াকে নিয়ে, অথবা পুলিশকেও ইনফর্ম করতে পারতো। স্যার, হতে পারে ওকে কেউ ভয় দেখিয়েছে, তাই তো বাধ্য হয়ে ও এটা করেছে। কেতন তো তার কর্তব্য করেছে আর আমরা তার পরিশ্রমকে ব্যর্থ হতে দেব না। পুরবী, একটা কাজ করো, এই পুরো ফটোগ্রাফটা কোনো ভালো ফটো ল্যাবে নিয়ে যাও, আর এই পেছনে টাঙানো যে ছোট ছোট ফটো ফ্রেম আছে না, সেগুলোকেও ভালো করে চেক করো। আর এটা যে দেখছো যে পেছনের ওয়াল, এটা আবার ফটোশপে বানানো হয়নি তো? আর রিয়ার নিখোঁজ হওয়ার এফআইআর এর কপি আমাদের চাই। কেতন মননের ফ্যামিলিকে তো নিশ্চয়ই চিনতো না, তাহলে অবভিয়াসলি রিয়াকেও ও চিনতো না। তাহলে ও মননের ফ্যামিলিকে এই ইনফরমেশন কেন দিল, আর এভাবে কেন দিল? স্যার কেতনের খুনি নিশ্চয়ই রিয়ার ফ্যামিলির সঙ্গে যুক্ত আছে। এই সব কটা লোকের ফোন রেকর্ড চেক করো ফেডরিক, আর তার সাথে কেতনেরও ফোন রেকর্ড। আরো একটা কথা, মননের ফ্যামিলির ওপর কড়া নজর রাখো, আর তার সাথে ওর যে বন্ধু আছে না বিক্রম, ওর ওপরও দেখো এরা কোথায় কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে, কি কি করে। প্রতিটা বিষয়ের ওপর নজর রাখো, প্রতিটা পদক্ষেপের ওপর নজর রাখো। ওই কেতনের সঙ্গে যে কয়জন লোক কাজ করতো তাদের সঙ্গে দেখা করতে হবে। আপনারা দুজনে তো কেতনকে খুব ভালোভাবে চিনতেন, তাহলে ও কোনোদিন আপনাদের বলেছে কোনো ছোট বাচ্চার ব্যাপারে, জুহুর একটা ফ্যামিলির ব্যাপারে, ওর ফ্যামিলির পোর্ট্রেটের ব্যাপারে? আগে না স্যার, আমাকে এইসব ব্যাপারে কিচ্ছু বলেনি। আচ্ছা, কেতন কি শুধু আপনার জন্যই কাজ করতো নাকি আরো অন্য কিছু করতো, মানে অন্য কারোর জন্য ছবি তুলতো? কেতন আমার জন্য ফ্যাশন ফটোগ্রাফি করতো, পাশাপাশি অন্যান্য বড় হাউসেও এক্সক্লুসিভ ক্যাটালগ শুট করতো। মায়া, আপনি তো কেতনের বোন, তাহলে আপনি তো জানবেন যে ও কার কার সঙ্গে মেলামেশা করতো। স্যার, কেতন খুব রিজার্ভ থাকতো, সব সময় কাজ করত, আর ওর বন্ধুর সংখ্যাও কম ছিল। স্যার, ইদানিং কেতন একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের জন্য অ্যাসাইনমেন্ট পেয়েছিল, যে কারণে মুম্বাইয়ের গলি গলিতে ঘুরে ঘুরে ও স্ট্রিট ফটোগ্রাফি করে বেড়াতো। ওই ছবিগুলো কি আমরা দেখতে পারি? হ্যাঁ স্যার। এত ভালো পোর্টফোলিও বানিয়েছিল, অথচ এক্সিবিশনে সাবমিটই করলো না। কেমন দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। এই ওয়ালে যতগুলো ফটোজ আর নাম্বার আছে সবগুলো আসল, আর বাকি সব? যে এটা তৈরি করেছে সে শুধু এই ওয়ালেরই ওপরে ফ্যামিলির লোকেদের ফটো রেখেছে, এই খালি চেয়ারটার সাথে, যাতে এরকম মনে হয় যে ফ্যামিলির লোকেরা এই ওয়ালের সামনে দাঁড়িয়ে ফটো তুলেছে। হ্যাঁ, কিন্তু এই দেওয়ালটা একেবারে আসল, একজন এক্সপার্ট ইন্টেরিয়র ডেকোরেটরের কাজ। ম্যাগনেটিক দেওয়াল এটা, আজকাল খুব কম জায়গায় এটা দেখা যায়। ম্যাগনেটিক ওয়াল? হ্যাঁ, ম্যাগনেটিক দেওয়াল বানাবার জন্য ওয়ালে একটা স্পেশাল পেইন্ট করা হয়ে থাকে, যার কেমিক্যাল কম্পোজিশনে ম্যাগনেটিক এলিমেন্ট থাকে।
যাতে ওই দেওয়ালটা ম্যাগনেটিক প্রপার্টি পায়। তার মানে এই দেওয়ালটা অলমোস্ট ম্যাগনেটের মতো। একদম ঠিক। এখন তাতে কোনো মেটালিক জিনিস কোনো কিছু ছাড়াই, যেমন হুক আর পেরেক, আটকানো যাবে, আবার নিয়েও আসা যাবে। আর তেমনই এই দেওয়ালটা হলো ম্যাগনেটিক দেওয়াল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। মুম্বাইয়ের অলিতে গলিতে ঘুরে ঘুরে ছবি তুলতো। নিশ্চয়ই ওখানে ঘোরার সময়ও রিয়ার ব্যাপারে কোনো ক্লু পেয়েছিল। এখানকারই কোনো গলিতে। তাহলে এই ব্যাপার। স্যার এখানে দেখুন। গুড জব সারিকা। থ্যাংক ইউ। বলো সালুকে, কি পেলে? বস, একটা দারুণ জিনিস পেয়েছি। দয়া, তোমার মনে আছে তুমি আমাকে কিছু ওই চকচকে জিনিস দিয়েছিলে যেটা তুমি ক্রাইম স্পটে পেয়েছিলে, মনে আছে? স্যার, এটা ওখানে ক্রাইম সিন থেকে পাওয়া গেছে। এটা মাটি কিংবা কাদা তো মনে হচ্ছে না, হতে পারে কোনো অয়েল কিংবা গ্রিস। তুমি একদম ঠিক ভেবেছিলে দয়া, ওটা গ্রিসই ছিল। বস, আমি ওই পদার্থটার মধ্যে গ্রিসের চিহ্ন পেয়েছি। আর ওই গ্রিসটা এত পুরনো যে এখন ও ওর কেমিক্যাল কম্পোজিশনই বদলে ফেলতে চলেছে। এক মিনিট সালুকে, পুরনো মানে কত বছরের পুরনো? অ্যাকচুয়ালি বস, যে জায়গা থেকে এই গ্রিসের কৌটোটা পাওয়া গেছে সেই জায়গাটা অনেক দিন আগে নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে। আর স্যার, কেতনের নাকের ফ্লুইডস থেকে আমি এই অ্যাক্রিলিক, নাইলন, পলিয়েস্টার, পলিপ্রপিলিন এইসব জিনিসের ট্রেসেস পেয়েছি। আর ওর লাংসেও এই সেম জিনিস পাওয়া গেছে, ফ্যাব্রিক ফাইবার্স। নাইলন, পলিয়েস্টার, উলফিন, অ্যাক্রিলিক। দয়া, এই সব জিনিসগুলো তো ফেব্রিকের সঙ্গে রিলেটেড। কিন্তু এ তো একজন ফটোগ্রাফার ছিল, এর কি সম্পর্ক ছিল এই জিনিসগুলোর সঙ্গে? হ্যাঁ স্যার, যেখানে এ থাকে সেই বাড়ির আশেপাশে কোনো ফ্যাক্টরিও নেই। তাহলে ওই কাপড়ের টুকরোটা ওর লাংসে কি করে প্রবেশ করলো? হতে পারে এরকম কোনো জায়গায় ও যাওয়া আসা করতো। হ্যাঁ বস, কোনো ফ্যাক্টরি, কারখানা, মিল। আর বারবার যায় স্যার, তবেই এটা পসিবল। আর বারবার যেত কেতন এইরকম কোনো জায়গায়, কিন্তু কেন, কিসের জন্য? স্যার, শ্যামলী ডিপ্রেশনে চলে গেছে। ও বাড়ি থেকে বাইরেই বেরোচ্ছে না। আর বিক্রম? বিক্রম আর ভিহান প্রায় দেখা করে। জানি না ওদের মধ্যে কি নিয়ে যেন একটা ঝগড়া হয়। আর এই ভিহান গিয়ে উকিলদের সাথে দেখা করে। উকিলদের সাথে? হ্যাঁ স্যার। আর আয়েশা ওর এক বান্ধবীর সাথে দেখা করতে যায়। কিন্তু ওর এই যে এই বান্ধবীটি, ওর থেকে বয়স অনেক বড়। আমার মনে হয় না ওনার এই কেসের সাথে কোনো সম্পর্ক আছে। আর এই যে মনন না, কেতনের সম্পর্কে জানার প্রচুর চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফেডরিকো যে ফোন কল রেকর্ডগুলো ট্র্যাক করেছিলে তাতে কি জানা গেছে? কিচ্ছু জানতে পারিনি স্যার। ওদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারগুলো, তার থেকে কিচ্ছু পাইনি। স্যার। হ্যাঁ, ফটোগ্রাফসের প্রিন্ট বার করেছো? হ্যাঁ স্যার। স্যার, যেরকম আমি ফোনে বলেছিলাম ওই দেওয়ালটা আসল স্যার। ম্যাগনেটিক ওয়াল? হ্যাঁ স্যার। স্যার, কেতন এই সব ছবিগুলো ওই ওয়ালে লাগিয়ে এই ছবিটা তুলেছে। আর তারপরে ওই ফ্যামিলি ফটোটা ফটোশপ করে দিয়েছে। স্যার, এই ওয়ালের খোঁজ করতে বেশি সময় লাগবে না। ইন্টেরিয়ার ডিজাইনারের কাজ। আর এই ওয়ালে মেটালিক ডিজিট লাগানো আছে স্যার। তাহলে এবারে এই সমস্ত ফটোগ্রাফস আর্কিটেক্ট আর ডিজাইনারদের অফিসে পাঠিয়ে দাও। তখনই জানা যাবে কে এই ম্যাগনেটিক ওয়াল তৈরি করেছে। এই যে ফ্যামিলিটা বসে আছে, এর পেছনে যে দেওয়ালটা আছে সেটা কি আপনি বানিয়েছেন? না
স্যার একজন এনআরআই ইন্টেরিয়র ডিজাইনার আছে। ও নিজের বোল্ড আর ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে খুব ফেমাস। হতে পারে ওই এটা বানিয়েছে। অফকোর্স এটা আমারই ডিজাইন করা। ম্যাজিক লাইফ অ্যাডলভসের জন্য ডিজাইন করেছি এটা আমি। ইটস এ ম্যাগনেটিক ওয়াল। এই সমস্ত নাম্বার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর, যেটা বিনা কোনো হুক বা পেরেক ছাড়াই আমরা আটকাতে পারি আর খুলতেও পারি। কিন্তু 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 আমার ডিজাইনের মতে তো এই সমস্ত নাম্বার সিরিয়াল ওয়াইজ ছিল, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, কিন্তু ম্যাম এতে তো নাম্বার 1320678 এটা কেন হলো? হ্যাঁ স্যার হয়তো এটা কেতনই করেছে, কিন্তু কিন্তু ওই ওয়ালের ছবি কেন তুলেছিল? এটা তো এখন ম্যাজিক লাইভ অ্যাড ল্যাবের লোকেরাই বলবে। স্যার এটাই সেই ওয়াল যেখানে আপনি ছবিগুলো দেখিয়েছিলেন? হ্যাঁ স্যার, ওয়ালে ফটোর যে অ্যাকচুয়াল নাম্বার রয়েছে ওটা এটাই ছিল স্যার। ফটোজের মধ্যে যা চেঞ্জেস হয়েছে সেটা কেতনই করেছে স্যার। কেতন, এই নাম্বারগুলো অর্ডারে ছিল তাই না? তুমি শুধু 320 এইসব নাম্বারগুলো বদল করে তাদের তলায় স্পেসিফিক ফটোজ কেন লাগিয়ে দিয়েছো? কিছু না, আসলে পাজলস বানাচ্ছিলাম। নাম্বার স্যার ফ্রেমসগুলোকে একসাথে করে একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন রয়েছে সেটার জন্য। আপনারা কেতনকে পারমিশন দিয়েছিলেন কি করে এসব করার জন্য? আসলে স্যার কেতন আমাদের সাথে আগেও কাজ করেছে। ও একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের জন্য ছবি তুলছিল, আর এই জন্য এই ওয়ালটারও দরকার ছিল, আমরাও ইউজ করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, কি সব পাজেলের কথা বলছিল, আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না। পাজল? এই নাম্বারগুলো তো পাজলের। ওই পোর্ট্রেটে 3206 ছিল, আর ওর নিচে যে ফটোগ্রাফস গুলো আছে, আচ্ছা ওগুলোই পাজল নয় তো? হতে পারে কেতন আমাদের ওই ফটোগ্রাফের দ্বারা রিয়ার গল্প শোনাতে চেয়েছিল। এই রিয়া নিখোঁজ হয়েছিল কবে? কবে নিখোঁজ হয়েছিল? রিয়ার মিসিং এর এফআইআর এর কপি আছে না? হ্যাঁ স্যার। স্যার ওর এই কেসের সঙ্গে কি কানেকশন? ওই কেসটা তো স্যার অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু জানি না কেন দয়া, আমার মনে হচ্ছে রিয়ার এফআইআর এর সঙ্গে হয়তো আমাদের কেস সলভ করার জন্য কোনো সূত্র পেতে পারি। এফআইআর 82217 ইন মুম্বাই পিএস। এফআইআর এর ডেটটা দেখো দয়া, এই দেখো 3206। 3/2/2006, মানে এটা ডেট। একদম ঠিক বলেছো, 3206 3rd ফেব্রুয়ারি 2006। দিদি ভরসা রাখো। জানি না আমার মেয়ে কি অবস্থায় আছে। আপনারা মজা করছেন না তো? আপনারা সত্যি আমার মেয়েকে খুঁজে বার করবেন? ও অ্যাকচুয়ালি বেঁচে আছে কি? আপনার মেয়ে বেঁচে আছে এটা শুনে আপনার খুশি হওয়া উচিত, আর আপনি এভাবে কথা বলছেন? ড্যাড, আমার বোন রিয়া বেঁচে আছে। স্যার কোথায় ও? দেখুন, আমরা খুব তাড়াতাড়ি রিয়ার অ্যাড্রেসটা খুঁজে পাবো। সেই জন্য আপনারা যা জানেন আমাদের বলে দিন। শেষবার আপনারা ওকে কবে দেখেছিলেন, ওর সঙ্গে কি হয়েছিল, আর এক্স্যাক্টলি ও নিখোঁজ হলোটা কি করে? কিন্তু স্যার এই 4টে ছবির কি মানে হতে পারে? কি তো নিশ্চয়ই আমাদের রিয়ার বিষয়ে কিছু বলবার চেষ্টা করেছিল। দেখো না ফটোগুলো, এই 3 নম্বর ফটোটা, এতে একটা ছোট্ট বাচ্চা আছে, কাঁদছে, কোনো বড় মানুষের হাত ধরে কোথাও চলে যাচ্ছে। 2 নম্বর ফটোতে রিয়া অনেকটা বড় হয়ে গেছে, এমন জালের পিছনে রয়েছে, মনে হচ্ছে কেউ ওকে জালের মধ্যে বন্দি করে রেখেছে। এই 3য় ছবি, এটাতেও মনে হচ্ছে যেন কেউ ওকে বন্দি করে রেখেছে। আর স্যার এই যে শেষের ফটোটায় কেউ ওকে জড়িয়ে ধরেছে আর পিঠে ছুরি মারতে যাচ্ছে। স্যার এমন মনে হচ্ছে যে কেতন এই ফটোগ্রাফের দ্বারা রিয়ার গল্প বলছে। এক্স্যাক্টলি,
দেখো রিয়া ছেলেবেলায় কিডন্যাপ হয়েছে, তারপরে ওকে বন্দি করা হয়েছে, আর তারপরে ও যখন 18 বছরের হয়েছে তখন ওকে শেকলে বেঁধে রাখা হয়েছে। আর তারপরে ও এমন কাউকে পেয়েছে যে ওকেই মারার প্ল্যান করছে। এমন কেউ যাকে রিয়া বিশ্বাস করে? তার মানে স্যার কেতন একদম বুঝে শুনে মডেলদের এমন ছবি বানিয়েছে যাতে সত্যিটা সামনে চলে আসে। সেই কারণেও কেতনকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। রিয়া বাকি বাচ্চাদের মতো নর্মাল ছিল না। ওর স্বভাব ওর বয়সের বাচ্চাদের তুলনায় অনেক আলাদা ছিল। এই জন্য সব সময় ওর ওষুধের প্রয়োজন পড়তো। যখন ও ওষুধ খেত না, ওর মাথা ওর কন্ট্রোলে থাকতো না। ও যা ইচ্ছে করতে পারতো। ও নিজের ক্ষতি করত, এমনকি নিজেকে মেরে ফেলারও চেষ্টা করত। আচ্ছা, এই রিয়া নিখোঁজ হলো কোথা থেকে? আমরা ওকে স্পেশাল বাচ্চাদের স্কুলে ভর্তি করেছিলাম। ও ওখান থেকেই নিখোঁজ হয়েছে। তারপরে কি আপনারা কোনো ফোন কল পেয়েছিলেন টাকা পয়সার জন্য বা অন্য কোনো কল? না, কোনো ফোন আসেনি। হ্যাঁ, কিন্তু পরে আমরা জানতে পারলাম যে হসপিটাল থেকে ওর মেডিকেল ফাইলটা পাওয়া যাচ্ছে না। ফাইল উদা হয়ে গিয়েছিল মানে? কেউ এরকম কেন করতে যাবে? আর তাও এমন মেয়ের যার মানসিক অবস্থা খুবই খারাপ। সেটাই তো আমি বলছি। আরে, যার মানসিক পরিকাঠামো এত দুর্বল, সে মেয়েটা 12 বছর বাঁচতে পারে কি করে? আরে সমস্যা ছিল। এটা আপনি কি করে বলতে পারছেন? লজ্জা করে না আপনার? মেয়ে হয়ও আপনার। দেখুন, একটা ব্যাপার তো আমি বুঝতে পেরে গেছি, যদি রিয়াকে পাওয়াও যায় তাতে আপনি খুব একটা খুশি হবেন না। কিন্তু আমরা ওকে খুঁজেই ছাড়বো, যে কোনো মূল্যে। দয়া, এই ফটোটাকে মন দিয়ে দেখো। দেখো রিয়া বড় হয়ে গেছে, 18 বছর বয়স হয়েছে ওর, কিন্তু ওর পায়ে শেকল পরানো আছে। স্যার, এই পেছনে এই জানলা কার্পেট দেখা যাচ্ছে। দয়া, মনে পড়ছে সারিকা কি বলেছিল? কেতনের নাকের ফ্লুইডস থেকে আমি এই অ্যাক্রিলিক, নাইলন, পলিয়েস্টার, পলিপ্রপলিন এইসব জিনিসের ট্রেসেস পেয়েছি। এই সব কটা জিনিস ফেব্রিকের সঙ্গে রিলেটেড, কার্পেটের সাথে। ওই কেতন ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছিল যে ওই রিয়া কোনো পুরনো মিল বা ফ্যাক্টরিতে আছে। স্যার, চতুর্থ ফটোটায় অয়েল ক্যান আর খালি বাক্স ছিল। আর কেতনের স্টুডিও থেকে আমরা গ্রিসের ছাপ পেয়েছিলাম তো। স্যার, হয়তো খুনি কেতনের স্টুডিওতে সেখান থেকেই এসেছিল যেখানে রিয়া বন্দি আছে। তৃতীয় ছবিতে ওই কার্পেটের গলি, আর চতুর্থ ছবিতে ওই ফ্যাক্টরি। স্যার, এই দুটো জায়গা পাশাপাশিই হবে। আমাদের আগে এটা জানতে হবে যে কার্পেটের ওই গলিটার আশেপাশে কোনো পুরনো বন্ধ ফ্যাক্টরি আছে কিনা। যাই করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে বস, কারণ আমাদের মননের বাড়িতে যাওয়ার পরে খুনি নিজে সামনে আসবে না, হতে পারে কাউকে দিয়েও। হ্যাঁ, ইনি আমাকে টাকা দিয়েছিলেন আমার ফটো তোলার জন্যে। 2 দিনের জন্য এসেছিলেন। তৃতীয় দিন দেখলাম মনে হলো কারোর পিছু নিচ্ছেন উনি। কার পিছু নিয়েছিল? সেদিকে তো মন দিইনি আমি। ও কোন দিকে গিয়েছিল পিছু নিতে নিতে? এই দিকে গিয়েছিল। হ্যাঁ, পৌঁছে গেছি আমি। হ্যাঁ, চিন্তা করো না, বেঁচে ফিরবে না ও আজকে। এই বন্ধ কর এটা।
কোনো উপায় নেই, বাচ্চাটাকে আমাদের মারতেই হবে। বাচ্চাটার বডিটা এখান থেকে হাফিস করার পর এই পুরো জায়গাটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে শেষ করে দিবি, যাতে এখান থেকে কেউ কোনো প্রমাণ না পায়। এখানে তো কিছু পেলাম না, চলো অন্য কোথাও গিয়ে দেখি। রিয়া, রিয়া, তোমার মা বাবার কাছে নিয়ে যেতে এসেছি, চলো। দাঁড়াও, রিয়া মা, এদিকে আয়। আয় মা, আয় 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 আয়। রিয়া, রিয়া, আয় আয় আয়। রিয়া মা, এই আঙ্কেলদের সাথে যাবি? এই বাচ্চাটা তোমাদের সাথে যেতে চায় না, একবার চেষ্টা করে দেখো। এ ঠিকই বলছে ফ্রেডি। এই মেয়েটা ভাবছে যে আমরা ওর শত্রু, আর ওকে ওর বন্ধু ভাবছে, কারণ ওদেরও রোজই দেখে। তুমি একদম ঠিক ধরেছ। আর এই সরল বাচ্চা মেয়েটা তো এটাও জানে না যে আজও মরতে চলেছে। কে তোরা? তোদের এখানে কে পাঠিয়েছে? এটা তোমরা কোনোদিন জানতে পারবে না। এ তো গেছে দেখছি। তোদের কে পাঠিয়েছে? হ্যাঁ, স্যার আমি কিছু জানি না স্যার, ওই সব কিছু জানতো স্যার। যে জানতো সে তো মারা গেছে। এবার কি করে জানতে পারবো স্যার কে পাঠিয়েছিল এদের? রিয়া তো প্রচন্ড ভয় পেয়ে আছে, ও কিছু বলতেও পারবে না। রিয়া বলতে পারে না, কিন্তু চিনতে তো পারে। মানে? মানে রিয়া এই খুনিকে চিনতে পেরেছে। কেন? কারণ ও ওকে রোজ দেখতো, ওকে সব সময় দেখতো। ওর মনে হয়েছিল যে এ ওর নিজের কেউ, সেই জন্যই ওর সঙ্গে যাবার জন্য রাজি ছিল। তাহলে রিয়া হয়তো তাকে নিশ্চয়ই চিনবে, যে এখানে ওকে 12 বছর ধরে বন্দি করে রেখেছে, যে ওর সঙ্গে রোজ কথা বলে, আর যে ওকে মারার জন্য এই গুন্ডাদের এখানে। এবার রিয়াই বলবে যে অপরাধীটা আসলে কে। রিয়া, যাও যাও রিয়া। এসো মা, আমার কাছে এসো। রিয়া, এসো সোনা আমার, নিজের মায়ের কাছে এসো। এসো, এসো মা আমার, এসো মা, এসো, এসো সোনা আমার। আয় মা। রিয়া, এ তো অবাক কাণ্ড শ্যামলী দেবী। আপনার মেয়ের সাথে 12 বছর পরে দেখা হচ্ছে, কিন্তু সে আপনার কাছে যায়নি, ওর মাসিকে জড়িয়ে ধরেছে। সেটা কিভাবে হলো? রিয়া, আরে আসলে শোন মা, ওটা তো আমি ওর মায়ের মতো, তো তাই খুব ভালোবাসে ও আমাকে, সেই জন্যে। আরে বাহ মাসিমা, আপনাকে এত ভালোবাসে যে রিয়া নিজের মাকে চিনতেই পারলো না, কিন্তু আপনাকে চিনতে পারলো। কি? আর জানেন কেন? কারণ গত 12 বছর ধরে শুধু একজনই আছে যে রিয়ার সঙ্গে দেখা করত, কথা বলতো, যাকে রিয়া নিজের ভাবতো। এটা কি বাজে কথা বলছেন আপনি? আমি কেন ওর সাথে দেখা করব? আমি দেখা করিনি।
রিয়ার সঙ্গে নিশ্চয়ই দেখা করেছেন, 12 বছর ধরে দেখা করেছেন। বাজে কথা আমরা বলছি না আয়েশা, বাজে কথা আপনি বলছেন। আমরা তো সেই ডাক্তারকেও খুঁজে বের করেছি যার সাহায্যে আপনি 12 বছর ধরে রিয়াকে ওষুধ খাইয়েছেন আর ও টেস্ট করিয়েছেন। আমি কোনো ডক্টরকে চিনি না, আমি বলছি তো আপনাকে, আমি কোনো মেডিকেল টেস্ট করাইনি। নিশ্চয়ই করিয়েছেন। না, আমি কোনো টেস্ট করাইনি। মিথ্যা কথা বলছেন আপনি। টেস্ট করিয়েছেন আমি আপনি। কোনো টেস্ট করাইনি বলছি তো, বারবার বলছি আমি কোনো ডক্টরকে চিনি না। আমি তোকে 12 বছর ধরে সেই ওষুধটাই দিচ্ছি যেটা ও 7 বছর বয়স থেকে খেয়ে আসছে। এসে গেলেন না? হ্যাঁ, যে লোকটাকে আপনি পাঠিয়েছিলেন রিয়াকে মারতে, ওর মোবাইলে আমরা ওর নাম্বার পাই, যে আপনার বন্ধু, যার সঙ্গে আপনি সবসময় দেখা করেন। আয়েশা, তুই এমন কেন করলি? বিহানের জন্যে। আমার ডিভোর্স হয়ে গেছিল। আমার জীবনে এমনিও আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি বিহানকে কার কাছে রেখে যেতাম? আমার মনে হলো যে যে এই পুরো প্রপার্টি, এই টাকা, এগুলো সব আমার ছেলের হওয়া উচিত, রিয়ার না। রিয়া তো তাছাড়া এমনিতেই ভীষণ অসুস্থ। তুমি নিজের ছেলের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে নিজের বোনের মেয়ের জীবনে অন্ধকার নামিয়ে দিয়েছিলে। হ্যাঁ, রিয়া নিখোঁজ হওয়ার পরে মনন আর শ্যামলী তোমার ছেলে বিহানকে দত্তক নেয়, এটাই তো তোমার প্ল্যান ছিল। তুমি এতটা নিচে নেমে গেছিলে যে তুমি একটা ছোট বাচ্চাকে মেরে ফেলতে চাইছিলে? আমি ওকে মারতে চাইনি, আমিও একজন মা। বিশ্বাস করুন আমার, আমি রিয়াকে আঘাত করতে চাইনি। খুব চেষ্টা করেছি আমি ওকে সামলানোর, কিন্তু কিন্তু সামলাতে পারেননি, আর সেই কারণেই আপনি রিয়াকে মারার পরিকল্পনা করেন। এই কেতন মাঝখানে কি করে এলো? আর ও রিয়ার ব্যাপারে কি করে জানলো? কেতনের সাথে আমার অ্যাফেয়ার চলছিল। ও আমার থেকে বয়সে ছোট ছিল ঠিকই, কিন্তু আমি ওকে খুব সাহায্য করতাম। অনেকবার আমি ওকে টাকাও দিয়েছি ওর কাজের জন্য। শুধু বয়ফ্রেন্ড ছিল? ও তো তোমাকে মন থেকে ভালোবেসেছে, সেটা কি ওর দোষ ছিল? ও তোমার বয়ফ্রেন্ড ছিল, তাহলে ওকে তুমি মারলে কেন? হ্যাঁ, ওই কার্পেটের গলিতে একদিন ফটোশুট করছিল। হঠাৎ ও আমাকে দেখে ফেলে, আর আমার পিছু নিতে নিতে ও রিয়া পর্যন্ত পৌঁছে যায়। আমি ওকে খুব ভয় দেখাই, খুব হুমকি দিই, এমনকি এটাও বলি যে আমি ওর ক্যারিয়ার ধ্বংস করে দেব। কিন্তু না, বোধহয় ওর মধ্যে মানবিকতা জাগছিল, সেই জন্যে ওকে শেষ করে দিতেই হলো। বাহ, দারুণ কাজ করেছেন। কিরকম মা আপনি! 12 বছর ধরে একটা নিষ্পাপ শিশুকে তার মা বাবার থেকে দূরে রেখেছেন। কি পেলেন আপনি? হ্যাঁ, ভুলে গিয়েছিলেন আপনি যে দেরি করে হলেও সত্যিটা সামনে আসবেই। নিজের স্বার্থ সিদ্ধির জন্য বড় অপরাধ করেছেন আপনি। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে আপনার, কঠোরতম শাস্তি। যখন আপনারা এই পাইলটকে টাকা দিয়েছিলেন, মানে আমি বলছিলাম যে রাজেশ যে পাইলট ছিল, এর ব্যবহার কেমন ছিল? ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর কথা বলা, কোনো রকম গন্ডগোল লেগেছিল? অদ্ভুত। না স্যার, আমি তো ওর সঙ্গে দেখা করলাম, ওকে টাকা দিলাম আর রিয়াকে প্রপোজ করার জন্য মেসেজটা দিলাম, ব্যাস। কিন্তু তখন তো একদম ঠিকই ছিল। স্যার, স্যার এবার কি আমরা যেতে পারি? না, যতক্ষণ আপনাদের রিপোর্ট না আসবে আপনারা যেতে পারবেন না। এক মিনিট। ইয়েস ডক্টর। দয়ারা ঠিকই বলছে, কিছুই হয়নি, এদের ছেড়ে দাও। আর ওই পাইলট, ওই রাজেশ ভাই, ওর রিপোর্টে অনেক কিছু পাওয়া গেছে। হ্যাঁ ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন। তবে হ্যাঁ, যদি প্রয়োজন হয় আবার ডাকবো। ঠিক আছে স্যার। কি আছে ডক্টরের রিপোর্টে? কি করে মরেছে লোকটা? দয়ার, ওর মৃত্যুটা একটা খুব বিপজ্জনক নার্ভ এজেন্টের কারণে হয়েছে। হ্যাঁ পুরবি, এটা খুবই বিপজ্জনক টক্সিক কেমিক্যাল, যে কোনো মানুষের নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেয়। এত বিপজ্জনক কেমিক্যাল ডক্টর সালুখে
এটা দিয়েছিল কিভাবে? ফ্রেডি, যে কোনো ভাবে দেওয়া যেতে পারে, খাবার সঙ্গে, জলের সঙ্গে, ইঞ্জেকশনের মধ্যে দিয়ে। কেউ কাউকে এরকম বিভৎস মৃত্যু কেন দেবে? এমন কি শত্রুতা ছিল? ও হ্যাঁ, এই যে পেন ড্রাইভ, এই পেন ড্রাইভ থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। এটাকে কম্পিউটারে কানেক্ট করে দেখো। আমি এই পেন ড্রাইভটা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আমি কি করতে পারি। আশা করছি আপনাদের মনোযোগ আমি আমার দিকে আকর্ষণ করতে সক্ষম হয়েছি। এটা তো শুধু একটা স্যাম্পল ছিল। এবার আমার কথা ভালো করে শুনুন। ফ্লাইট নাম্বার 471 এর একজন যাত্রী এতক্ষণে নিশ্চয়ই মারা গেছেন, আর অন্য বাকিরাও সব একে একে মারা যাবেন, এমনকি তোমাদের সিনিয়র অফিসার অভিজিৎ। যদি তোমরা আমার বলা কথা না শোনো তাহলে। অভিজিৎ, একে ভালো করে দেখো তো। 8 ঘন্টার মধ্যে এই মেয়েটাকে খুঁজে আমার কাছে পৌঁছে দেবে, নইলে সমস্ত প্যাসেঞ্জার ওখানে পৌঁছে যাবে যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। আর এটা তো সবে শুরু। অভিজিতের সঙ্গে সঙ্গে সমস্ত প্যাসেঞ্জাররা মারা যাবে যদি আমরা অভিজিৎকে না খুঁজে পাই। স্যার, কিন্তু খুঁজবো কি করে? নাম, অ্যাড্রেস কিচ্ছু নেই, আর শুধু 8 ঘন্টা বেঁচে আছে। এই মহিলা এর কাছে এত গুরুত্বপূর্ণ কেন? একবার যদি মেয়েটাকে ধরতে পারি তাহলে জানতে পারবো যে এই মেয়েটা এত দামি কেন। এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই। একটা কাজ করো, এই ফটোটা লোকাল ইনফরমার্স, পুলিশ স্টেশন আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাও। খুব তাড়াতাড়ি এই মেয়েটাকে খুঁজতে হবে আমাদের। ততক্ষণে আমি অভিজিতের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। জানি তো এই ফ্লাইটে কি ঘটেছিল। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। আপনি একটা কথা বলুন তো, গ্রাউন্ডে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা আছে? প্লেনে ওয়াইফাই আছে, আপনি ওটার থ্রু কমিউনিকেট করতে পারেন। একটা কাজ করুন, এটাকে ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে দিন। স্যার, এটা কোনো ধরনের রিয়াকশন কি? দেখুন, যদি সংক্রামক হতো তাহলে হয়তো আমরা এতক্ষণে ইনফেক্টেড হয়েও গেছি বা হতেও পারতাম। আবার হয়তো মৃত্যুও হতে পারে স্যার। স্যার, দয়া ভাই, একটা প্রবলেম হয়েছে। যে প্লেনে আমি যাচ্ছিলাম সেখানে একটা মার্ডার হয়েছে, আর খুনি প্লেনের মধ্যেই আছে। একটা কাজ করো, সমস্ত প্যাসেঞ্জারদের ডিটেলসটা বের করো। দেখো কারোর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তো। ফ্লাইট নাম্বার 471। পুরবি, ফ্লাইট 471-এ যত প্যাসেঞ্জার আছে আর ক্রু মেম্বার্স আছে, ওদের সবার পুরো ডিটেলস বার করো। সবাই এমন করবেন যেন কিছুই হয়নি, একদম নর্মাল বিহেভ করবেন, ওকে? আর আপনি সিসিটিভি মনিটরে নজর রাখবেন, সমস্ত প্যাসেঞ্জারদের ফলো করবেন। কাউকে ডাউট হলে আমাকে বলবেন। ওকে স্যার। ততক্ষণ আমি দেখছি এই লোকটার সঙ্গে কি হয়েছে। আচ্ছা, আপনারা খাবার দাবার কাউকে দিয়েছিলেন কি? হ্যাঁ স্যার, অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে। তো সবাই কি খেয়েছিল? বলা তো মুশকিল কে কি খেয়েছিল, তবে অনেকেরই খাওয়া শেষ হয়ে গেছিল। হ্যাঁ স্যার, যারা গ্যালির কাছাকাছি ছিল তারা নিজে থেকে ড্রিঙ্কস নিয়ে খেয়েছিল। নিজেরাই ড্রিঙ্ক নিয়েছিল? ঠিক আছে, ওদের উপরে নজর রাখো। হয়তো ওরা কিছু মিক্স করেছিল বা করতে চলেছে। হ্যাঁ, কাউকে কিচ্ছু বলবেন না। কেউ যেন কিছু জানতে না পারে, তাহলে খুনি কিন্তু সতর্ক হয়ে যাবে। কোনো কিছু ডাউট হলে আমাকে ইনফর্ম করবেন, ওকে? এক্সকিউজ মি ম্যাম। ইয়েস স্যার। আপনি যিনি মারা গেছেন তার পাশেই ছিলেন না? ইয়েস স্যার। কাউকে সন্দেহ হয় আপনার? না স্যার, আমার কারোর উপরে সন্দেহ নেই, আর আমি তো কাউকে দেখিও নি। আই সি। আপনার নাম সোনালি, তাই না? হ্যাঁ স্যার। ক্যারি অন প্লিজ। থ্যাংক ইউ স্যার। এখানে ফ্লাইটে একজন সোনালি নামের অ্যাটেন্ডেন্ট আছে। স্যার, 1 ঘন্টা হয়ে গেছে। ওই মহিলার ব্যাপারে কিছু জানতে পারিনি এখনো। হ্যাঁ পুরবি, শুধুমাত্র 7 ঘন্টা বেঁচে আছে আমাদের কাছে। যা কিছু ঘটে যাক, ওই মেয়েটাকে খুঁজতেই হবে আমাদের। এখানে ফ্লাইটে একজন সোনালি নামের অ্যাটেন্ডেন্ট আছে। ওর ডিটেলসটা বার করো তো, ওকে আমার সন্দেহ হচ্ছে। পুরবি, এই ক্রু মেম্বারস আর প্যাসেঞ্জারদের লিস্ট এসে গেছে না? হ্যাঁ। একটু দেখো এই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সোনালি, এর অ্যাড্রেস কি? স্যার, সোনালির সম্বন্ধে কি জানতে চান স্যার? আপনি কে? আমি হলাম সোনালির হাজবেন্ড, আর ইনি আমার দাদা, এ আমার ছেলে। এই ফ্লাইটে যাওয়ার আগে সোনালির ব্যবহার কেমন ছিল?
কি হয়েছে স্যার? আপনারা এসব কেন বলছেন? আমরা সোনালী সম্পর্কে জানতে পেরেছি যে ও বাজে লোকের সঙ্গে মিশে বাজে কাজ করছে। আপনি কি কথা বলছেন অফিসার? ওই সোনালি তো এ ধরনের কাজ করতেই পারে না। ওটা জাজের পরেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, সোনালীর রুম দেখাতে পারবেন? আমরা তল্লাশি করব। স্যার, সেই জন্য তো আপনাদের সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হবে। সার্চ ওয়ারেন্ট? বাবা, তুমি ভেতরে যাও। তো যখন ওয়ারেন্ট এসে যাবে তখন আপনি তল্লাশি করতে দেবেন তো? দেখুন, সার্চ ওয়ারেন্ট নিয়ে আসলে তখন আর তল্লাশি নিতে কে বাধা দেবে? এখন তো আমরা যাচ্ছি, কিন্তু এটা ভাববেন না যে সিআইডি আপনাদের ছেড়ে দিয়েছে। চলো। পঙ্কজ, মোবাইল বার করো তাড়াতাড়ি। যতক্ষণে সিআইডির লোকেরা ওদের সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবে না, ততক্ষণে আমাদের কাজও হয়ে যাবে। চল চল, বস গিয়ে ওখানে। ভাইটা গন্ডগোলের। স্যার, এ আবার কিডন্যাপ করেনি তো এই লোকগুলোকে? হতে পারে। যে কোনো ভাবেই হোক আমাদের ভেতরে যেতে হবে। তুই ভেতরে ঢুকলি কি করে রে? এখানে কি করছিস কি তুই? আরে ভাই, এই এই মানে আমার মোবাইলটা ফেলে গেছে। আমার সঙ্গে কোনো চালাকি করবি না কিন্তু। এই ফোনটা পড়েছিল এখানে, আমি নিতেই এসেছিলাম। এখানে কি করছিস কি তুই? আরে আপনি আমার কথা কেন বুঝতে পারছেন না স্যার? নড়বে না। যখন তুমি সার্চ ওয়ারেন্টের জন্য ডিমান্ড করেছিলে, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে তুমি ভাই নয়, ভাইয়ের ছদ্মবেশে অপরাধী। বুঝেছো? স্যার, স্যার ভালো হয়েছে আপনারা এসে আমাকে বাঁচিয়েছেন। কাল রাত থেকে আমার নিজের বাড়িতে এই লোকটা আমাকে বন্দি বানিয়ে রেখেছিল। কিন্তু কিন্তু আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? ঘাবড়িও না পঙ্কজ। স্যার, স্যার আমার স্ত্রীকে বাঁচান স্যার। জানি না এই লোকটা ওকে দিয়ে কি করতে চায়। কিচ্ছু করতে পারবে না এরা। প্লেনে যতজন লোক রয়েছে না, তাদের শুধু মৃত্যুর খেলা দেখবে এরা। সোনালীকে ব্ল্যাকমেল করে ওই ফ্লাইটে বাজে কাজ করাচ্ছ তোমরা, হ্যাঁ? অভিজিৎকে মেসেজ করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। গুড, ভেরি গুড। স্যার, স্যার একটা মেয়েকে পেয়েছি যে ওই মহিলাটার ব্যাপারে জানে, যাকে আমরা খুঁজছি। গুড। স্যার, এনারা দুজন কিন্তু নিজের সিট ছেড়ে বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। কোনোভাবে কায়দা করে এদের জিজ্ঞাসাবাদ করতে হবে। যদি এদের সন্দেহ হয় তাহলে ব্যাপারটা একেবারে উল্টো হয়ে যাবে। কি হয়েছে স্যার? কোনো প্রবলেম? না, প্রবলেম এখনো হয়নি। একটা কাজ করো, তুমি ওই দিকটা নজর রাখো, আমি এক্ষুনি আসছি। এনিথিং এলস স্যার? আচ্ছা ম্যাম, দরজাটা কি করে লক হয়ে গেল একটু দেখবেন প্লিজ? ওকে। সোনালী। ইয়েস স্যার।
আমি জানি এখানে যা কিছু হচ্ছে তার সঙ্গে তুমিও জড়িত আছো। এটা আপনি কি বলছেন স্যার? কোনো ড্রামা নয়, বুঝেছো? আমি জানি তোমার পরিবারকে ব্ল্যাকমেল করা হচ্ছিল, কিন্তু ভয় পেও না, ওদের উদ্ধার করা হয়েছে। আপনি সত্যি বলছেন স্যার? একদমই সত্যি, বিশ্বাস করো। তুমি এটা বলো, প্লেনে কি চলছে? কে কে ব্ল্যাকমেল করছে? খুনি কে? হ্যাঁ সোনালি, দেখো তুমি ভয় পেও না। খুনি কে, কে ব্ল্যাকমেল করছে আমাকে প্লিজ বলো। সোনালি, 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 আরে সাবধানে। আরে ও নো, সামলাও নিজেকে। সোনালি, ডক্টর জিৎ, আপনি নিচে আসুন। সোনালি প্লিজ তাড়াতাড়ি বলো, তোমায় কি করতে বলা হয়েছিল? স্যার আমাকে ডিউটি ফ্রি থেকে একটা প্যাকেট নিতে বলা হয়েছিল, আর প্লেনে ওটাকে স্মাগল করতে বলা হয়েছিল। প্লেনে স্মাগল? কে কে বলেছিল? সোনালি প্লিজ, কে? ডক্টর একবার দেখুন তো। আরে কি হয়েছে ওর? হ্যাঁ দেখছি স্যার। সোনালি কে বলেছিল? সোনালি তোমার কিচ্ছু হবে না। Sorry sir, we lost her. স্যার এইটাই সেই কলেজ যেখান থেকে ওই মেয়েটি ফোন করেছিল। আপনারাই সিআইডি থেকে এসেছেন? হ্যাঁ, তুমি ফোন করেছিলে না? হ্যাঁ আমি যখনই সোশ্যাল মিডিয়ায় ওর ছবি দেখেছি আমি তখনই চিনে ফেলেছি। কে এই মহিলা? নাম কি এর? স্যার ওর নাম হলো রাধিকা, ও একজন মেয়ে। কয়েক মাস ও আমাদের বাড়িতেও কাজ করেছে। বাড়ির কাজের মহিলা এত বড় গ্যাংয়ের সাথে যুক্ত? কি কানেকশন হতে পারে? এই মুহূর্তে এই রাধিকা কোথায়? স্যার এখন কোথায় আছে সেটা তো জানি না, কিন্তু 4 মাস আগে ও হঠাৎ করে উধাও হয়ে যায়। আরে এই রাধিকার বাড়ি দেখেছিলে তুমি? থাকে কোথায় ও? মায়ের কাছে ওর আইডি প্রুফ থাকতে পারে, ওখান থেকে অ্যাড্রেসটাও পেয়ে যাবেন। বডিটাকে ঠিক করে উপরে রেখেছো? সময় খুবই কম, 3 ঘন্টা হয়ে গেছে। অ্যালার্ট থেকো। কিছু দেখতে পেলে? স্যার যে দুজনের উপর আপনি নজর রাখতে বলেছিলেন তারা কিন্তু একবারও এখন আর ওঠেনি। স্যার সব রকম আইডি আর তাতে যে অ্যাড্রেস রয়েছে সব নকল। ও, সমস্ত ফেক আইডি বানিয়ে ও কিছু বড় ঘটনা ঘটাতে যাচ্ছিল। কাজ করে চাকরানির প্ল্যান এত রাজকীয়? হাতে মাত্র 4 ঘন্টা স্যার, কোথায় খুঁজবো আমরা? যেখানে যেখানে ও কাজ করেছে তার আশেপাশের লোককে জিজ্ঞাসা করেছো? হ্যাঁ স্যার, কেউ ওর ব্যাপারে কিচ্ছু জানে না, কিন্তু একটা আজব কথা জানতে পেরেছি। সেটা কি? স্যার যতদিন ও কাজ করেছিল সেই সময় তার আশেপাশের বাড়িতে অনেক চুরি হয়েছিল। এই দেখুন স্যার, আগস্ট থেকে ডিসেম্বর অবধি ওই এলাকাতে 6টা চুরি হয়েছিল। স্যার রাধিকা অগস্টে কাজ করা শুরু করেছিল আর 3 মাস পরে গায়েব হয়ে যায়। আবার এই চুরিগুলোতে ওরও হাত নেই তো? খুব ইন্টারেস্টিং ব্যাপার। এত সাংঘাতিক লোকেদের এই একজন সাধারণ চোরের কি প্রয়োজন? স্যার চুরি হওয়া জিনিসের লিস্ট: ক্যাশ, জুয়েলারি, ইলেকট্রনিক্স আর পেইন্টিংস। স্যার এইসব জিনিস তো বিক্রি হয়ে গেছে মনে হয়, কিন্তু ব্ল্যাক মার্কেটে পেন্টিং বেচা এটা খুবই মুশকিল। হ্যাঁ, এই অন্যান্য জিনিসগুলো ওরা যেখানে বিক্রি করেছে সেখান থেকে এদের ব্যাপারে জানা যাবে। হ্যাঁ স্যার। একটা কাজ করো, আমাদের খোঁচরদের দিয়ে মার্কেটে এই খবরটা ছড়িয়ে দাও যে যাদের কাছে এই চুরির মাল আছে, লুট করা মাল, তারা যেন নিয়ে আসে, আমরা কিনতে চাই। হ্যাঁ, তার মানে আমরা নকল বায়ার হবো আর চুরির জিনিস কিনবো? হ্যাঁ, হতে পারে রাধিকাও সমস্ত চুরির মাল নিয়ে চলে আসবে আর আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। আরে কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনি দেখতে এখানে চাই। যেতে পারবেন আরে না? আমি দেখতেছি আরে এই আপনি ফ্ল্যাটে যেতে কি পারবেন হচ্ছে। না এখানে। কি এসব? খুন? চুপ, একদম চুপ, কোনো কথা না, বুঝেছো? আমি জানতাম এই ফ্লাইটে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে। কি হয়েছে এই দুজনের? কিছু হয়নি, আপনি কি আপনার সিটে বসুন। আমি যেতে চাই না আমার সিটে। আপনি ফ্লাইট এখানেই ল্যান্ড করেন। আমি এখানেই নামতে চাই। আমি জানি না আপনারা কি করছেন। স্যার
স্যার ওনার হাতটা দেখুন। এটা কখন হলো তোমার? কি কি এসব? এক মিনিট বসুন, আপনি বসুন। তুমি এখনই গিয়ে দুজন ডাক্তারকে ডেকে নিয়ে এসো। ওকে স্যার। আপনি কোনো প্যাসেঞ্জারকে ছুঁয়েছিলেন? হ্যাঁ, না তো, কিন্তু কিন্তু আমার হয়েছেটা কি? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, ডাক্তার আসছেন। ওকে, আপনি ভয় পাবেন না। দেখো ওনারা কোথায় গেলেন। ওকে স্যার। কি হলো রে? হ্যাঁ, ওরা সবাই গেল কোথায়? জায়গা এটাই বলেছিল তো? স্যার বিশ্বাস রাখো না স্যার, আর যদি কখনো ফেল করেছি স্যার ওরা ঠিক আসবে। ভরসা রাখো। আরে সময় নেই আমাদের কাছে। মনে হচ্ছে এই রাধিকা। মাল ঠিকঠাক আছে, কিন্তু আমাদের কোনো কাজের না। ম্যাডাম, আপনার মুখ থেকে এই কাপড়টা সরান তো। চুরির জিনিস বিক্রি করতে এসেছো, এখানে ভয় কিসের? নিজের কাজে মতলব রাখুন, টাকা দিন আর মাল নিন। মাল নিয়েছি ভাবো, কিন্তু মুখ না দেখে আমি টাকা দেবো না। এটা কোন ধরনের No, 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 no. ভুল ভাবছেন। চুরির জিনিস কেনার নিয়ম এটা। আপনি সরাবেন নাকি? এ তো রাধিকা নয়। স্যার, সময় তো চলেই যাচ্ছে, আমাদের হাতে মাত্র 1.5 ঘন্টা বেঁচে আছে। রবি, একটু চেক করো। স্যার, স্যার পেইন্টিংস, যেটা 4 মাস আগে চুরি হয়েছিল। মাল তো খুব ভালো, চলো কাজের কথা বলি। রাধিকা কোথায়? কে রাধিকা স্যার? আমি তো কোনো রাধিকাকে চিনি না। যতটা জিজ্ঞাসা করছি ততটাই উত্তর দে। রাধিকা কোথায়? স্যার আমি চিনি রাধিকাকে, কিন্তু কোথায় রয়েছে তা আমি ঠিক জানি। রাধিকাকে কি করেছে না তুমি? ওই তো আমাদের জানাতো যে কে বাড়িতে রয়েছে আর কে বাড়ির বাইরে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে ও তোদের খোঁচর ছিল, হ্যাঁ? হ্যাঁ স্যার, কিন্তু এই কাজ করতে আমি ওকে টাকা দিতাম। আচ্ছা, আর কি কি জানিস ওর ব্যাপারে? স্যার শুধু এটুকুই জানি যে ও পাঠান বাড়িতে থাকে, আর কিছু জানি না স্যার। পাঠার বাড়ি? স্যার, এনার শরীরের অবস্থা খুবই খারাপ, এনাকে বাঁচানোটা পসিবল না। ও নো, আমাদের হাতে আর 1 ঘন্টাও নেই। ডেডলাইন শেষ হতেই জানি না খুনি আর কি করবে। স্যার প্লিজ, বাকি প্যাসেঞ্জারদের যেভাবে হোক না কেন স্যার আপনি বাঁচান। ডক্টর, আমি চেষ্টা করছি, ভয় পাবেন না। স্যার তাড়াতাড়ি চলুন, প্যাসেঞ্জাররা অশান্ত হয়ে উঠেছে। রাধিকা কোথায়? আমরা জানি না, আমরা তো 3 বছর ধরে রাধিকাকে দেখতেই পাইনি। আমরা রাধিকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন কেন বার করেছিলেন বাড়ি থেকে? ও বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তাই বাবা ওকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। আমি রাধিকার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। স্যার, যদি এনারা না জানে তাহলে কে জানবে? স্যার, আমরা যদি রাধিকাকে না পাই, প্লেনে যতজন আছে সবাই মারা যাবে। রবি, আপনি একটু আমাদের সাথে আসুন। এ আপনার মেয়ে? হ্যাঁ। কি হয়েছে ওর? ও অসুস্থ, জেনেটিক ডিজিজ। আপনি কি কাজ করেন? আমি ক্লার্ক, গভর্নমেন্ট জব করি। মেয়ের অসুখের পিছনে তো অনেক খরচাই হয়। হ্যাঁ। কিভাবে চালান সেসব? আমি যেমন তেমন করে ম্যানেজ করে নিই, এদিক ওদিক থেকে ধার নিয়ে। মা বাবার খরচাও আপনি করেন? হ্যাঁ, কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ হলো এই যে আপনি আমাদের কিছু লুকোচ্ছেন। হ্যাঁ,
হ্যাঁ, লুকোচ্ছি। আমি লুকিয়ে লুকিয়ে আমার বোনের সঙ্গে দেখা করি। তার মানে আপনার বাচ্চার চিকিৎসার খরচা রাধিকাই দেয়? হ্যাঁ, কিন্তু ও ভুল নয়। ও যেটাই করছে ও নিজের পরিবারের জন্য করছে। নিজের পরিবারের জন্য লোকের খুন করবে, সেটা ঠিক? কি? না না, এটা হতে পারে না। এরকমই ঘটেছে। রাধিকা সাংঘাতিক লোকেদের সঙ্গে মিশে একটা বাজে কাজ করতে চলেছে, যার কারণে কিছু নিরপরাধ লোকের প্রাণের সংশয় আছে। প্লিজ, কোথায় ও? ওর সঙ্গে দেখা করা খুব প্রয়োজন, আমাদের কাছে সময় খুব কম। এই প্লেনে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে যেটা আমাদের বলা হচ্ছে স্যার, কোনো গন্ডগোল হয়নি। আপনি প্লিজ বসুন, আপনি বসে যান। ম্যাডাম, আমার পাশে যে প্যাসেঞ্জার বসেছিল অনেকক্ষণ বাইরে গেছে, এখনো ফেরেনি। স্যার আপনি বসুন। প্রবলেম না না, কোনো প্রবলেম নেই, আপনি বসুন। আরে কিভাবে বসবো? সোশ্যাল নেটওয়ার্কে গুজব ছড়িয়েছে যে এই প্লেন হাইজ্যাক হয়েছে। কিছুই হয়নি, কোনো হাইজ্যাক হয়নি। প্লিজ প্লিজ শান্ত হন, সবাই বসে পড়ুন প্লিজ। আপনি প্লিজ পরিষ্কার করে বলুন তো এক্স্যাক্টলি কি হয়েছে। দেখুন, এরকম কিছুই হয়নি। আপনারা 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 সবাই জানতে পারবেন। দেখুন, সবাইকে বলে দেবো কি হয়েছে। আগে আগে আপনারা আপনাদের প্লিজ ব্যাগগুলো চেক করতে এক্সকিউজ মি স্যার, আপনি অন্ধকারে রাখবেন না। কি ঘটনা ঘটেছে সেটা পরিষ্কার করে বলুন স্যার। দেখুন, এই প্লেন হাইজ্যাক হয়নি, কিন্তু এটা সত্যি যে আমাদের সবার বিপদ হতে পারে। আপনারা আপনাদের ব্যাগগুলো প্লিজ চেক করতে দিন, আমরা কিছু খুঁজছি। দেখুন, আপনারা যদি ব্যাগগুলো চেক করতে দেন তাহলে আমরা বেঁচে যেতে পারি। প্লিজ কোঅপারেট করুন, কিছুই হবে না। ম্যাম, আপনারা বসুন। আমরা চেষ্টা করছি, আপনারা শান্ত হন প্লিজ। আর আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, আপনারা কারো যদি শরীরে কিছু লাল রঙের চিহ্ন দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবেন। তুই হঠাৎ এভাবে এখানে? কি ব্যাপার, সব ঠিক আছে তো? সবকিছু ঠিক নেই, সেই কারণে এসেছি। এনারা সব কারা আর কেন নিয়ে এসছিস এখানে? তুই আমাকে ঠকালি এইভাবে? কোনো ফাঁকি দেয়নি, কয়েকশো লোকের প্রাণ সংশয়, তাদেরকে বাঁচানোর জন্য আমরা এসেছি। কার প্রাণ বিপদে পড়েছে? আর এই লোকজনগুলো কে? তোমার ছবি তো এটা? হ্যাঁ, আমারই। এটা আমাদের কেউ পাঠিয়েছে, আমরা সিআইডি। আর যেই এই ছবিটা পাঠিয়েছে তারা তোমাকে খুঁজছে। এরকম কি করেছো তুমি? আমি এমন কিছুই করিনি। আর ওরা আমাকে নয়, বরং আমার বয়ফ্রেন্ড বিজয়কে খুঁজছে। তোমার বয়ফ্রেন্ড বিজয়কে কেন খুঁজছে ওরা? বিজয় একটা গ্যাংয়ের জন্য কাজ করে। কোন গ্যাংয়ের হয়ে কাজ করে সে? কোন গ্যাং সেটা তো আমি জানি না, কিন্তু ওরা ভীষণই ভয়ঙ্কর। বিজয় জানতে পেরেছিল যে ওরা দেশের মধ্যে কিছু বড় দুর্ঘটনা ঘটাতে চলেছে, আর এই জন্যই সে ওদের থেকে আলাদা হয়ে লুকিয়ে পড়েছে। কি এমন করতে যাচ্ছিল এই লোকগুলো বিজয় তোমাকে বলেছে? ওদের কাছে একটা কেমিক্যাল আছে যেটাকে নার্ভ এজেন্ট বলে, যেটা ভীষণই ক্ষতিকারক। মানুষের প্রাণ সংশয় হতে পারে ওটা থেকে, আর এটার দামও কোটি কোটি টাকা। বিজয় ওই নার্ভ এজেন্টের ক্যানিস্টার চুরি করেছিল, আর সেই কারণেই ওই ক্যানিস্টারটা নেওয়ার জন্য ওরা বিজয়ের পিছনে পড়ে আর যায়। ও অবধি পৌঁছানোর রাস্তা তুমি, কারণ ও তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ স্যার, ডেডলাইন অনুযায়ী তো সময় শেষ, এবার শুধু এটাই দেখার এরপর কি হবে। ওরা আমাদেরকে বলেছিল যে রাধিকাকে খোঁজো, কিন্তু খুঁজে পাওয়ার পরে কি করতে হবে এটা আমাদের বলেনি। অদ্ভুত কথা না? সবার আগে আমাদের বিজয়কে খুঁজতে হবে, আর ওর থেকে ওই ক্যানিসার নিতে হবে।
আপনি কেমন ফিল করছেন স্যার? আমার শ্বাসকষ্ট হচ্ছে, আর মাঝে মধ্যে চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে। স্যার আপনি একদম টেনশন করবেন না, আমরা তো চেষ্টা করছি, আপনি ঠিক হয়ে যাবেন। হয়তো খুনি এতক্ষণে রাধিকাকে খুঁজে পেয়েছে, কিন্তু এই প্লেনে যে খুনি আছে তাকে এখনো পাইনি। স্যার আমরা সমস্ত প্যাসেঞ্জারদের লাগেজ চেক করেছি, কিন্তু স্যার আমরা কিচ্ছু পাইনি। কিছুই পাওনি? সেটা কি করে সম্ভব? হয়তো হয়তো কোথাও লুকিয়ে ফেলেছে। স্যার কোথায় লুকোতে পারে? ভালো করে প্লেনটা খোঁজো। আমি চেক করছি। সব জায়গাতে দেখো। কোথায় তোমার প্রেমিক? তোর ওই বয়ফ্রেন্ড। আমি জানি না। তুই সব জানিস। তুই এটাও জানিস যে বিজয় ওই কেমিস্টার কোথায় লুকিয়েছে। বিজয় ওই ক্যানিস্টারটা নষ্ট করে দিয়েছে। মিথ্যে, একদম মিথ্যে। ও ক্যানিস্টার ডিস্ট্রয় করতেই পারে না। কেন কেন করতে পারে না? সাধারণ মানুষের জীবন নষ্ট করে দিতে চেয়েছিলে তোমরা, সেই জন্য করেছো এরকম। আমি বলেছিলাম না তুই সব জানিস? যদি তুই নিজের ভালো চাস তাহলে বল, বল কোথায় আছে বিজয়? একবার বলে দিলাম না আমি কিছু জানি না। তুই নিজেকে খুব চালাক ভাবতিস তাই না? দেখ তোর সমস্ত চালাকিও ব্যর্থ করে দিয়েছে। মূর্খ মেয়ে, ও কোনো সাধু পুরুষ নয়। ওই ক্যানিস্টার বিক্রি করে টাকা নিয়ে উধাও হয়ে যাবে। বল, বল কোথায় আছে ও? আমি জানি তোরা এইভাবে মুখ খুলবি না, আর আমি এটাও জানি তোদের মুখ কিভাবে খোলাতে হয়। দেখাচ্ছি দাঁড়া। জানিস এটা কি? এটা সেই কেমিক্যাল যেটা ওই ক্যানিস্টারে আছে, নার্ভস এজেন্ট। এতে মানুষের মৃত্যু খুবই স্লো আর যন্ত্রণাদায়ক হয়। জানিস সেটা কিভাবে কাজ করে? আমি দেখাচ্ছি। কি করছিস তুই এটা? সবচেয়ে প্রথম এটার ব্যবহার তোর বোনের ওপর করছে। তুই নিজেই দেখ ও কিভাবে যন্ত্রণায় কাতরে মরে। এসব দেখো, দাঁড়াও, ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই না। তাহলে এই কথাটা তুই ওকে বোঝা। দাঁড়াও বলছি আমি। পঙ্কজ, রাধিকার ওর বোন? ও নো। স্যার স্যার ওরা ওরা রাধিকার সাহায্যে বিজয় অবধি পৌঁছে যাবে, আর ওই জিনিসটা পেয়ে গেলে ধ্বংসলীলা চালাবে। তার আগে আমাদের বিজয়ের কাছে পৌঁছতে হবে। স্যার আমরা তো জানিও না বিজয় কোথায়, ওকে পাবো কি করে আমরা? এই জায়গাটা তল্লাশি নাও, হতে পারে কোনো ক্লু পেতে পারে বিজয়ের ব্যাপারে। স্যার স্যার ফাইলটা পেয়েছি, ওখানে লুকিয়ে রেখেছিল। এর মধ্যে তো 3টে কোম্পানির নাম লেখা আছে, দুটোতে কাটা আছে, আর এই 3 নম্বর হলো ZA ফার্মাসিউটিক্যালস। স্যার ওই বিজয়, ওই ক্রিমিনাল এই কোম্পানিটা বেচে দেওয়ার চেষ্টা করছিল না তো? হতে পারে ZA ফার্মাসিউটিক্যালসের সঙ্গে বিজয়ের ডিল পাকা হয়ে গেছিল, আর সেই কারণেই বাকি দুটো কোম্পানিতে ক্রস মারা হয়েছে। একটু খোঁজ নাও ওই ZA ফার্মাসিউটিক্যালসের মালিককে। স্যার এই কোম্পানির মালিক খুব বড় লোক, আনমোল কুমার। এই আনমোল কুমারের লোকেশন ট্র্যাক করো, খোঁজ করো ও কোথায়। ও
ও নিশ্চয়ই জানবে যে বিজয় এই মুহূর্তে। স্যার এটা পাওয়া গেছে। যখন এখানে শোরগোল হচ্ছিল তখন এটা লুকিয়ে ফেলেছিল। সিসিটিভি। স্যার এরা তিনজনই কিন্তু এই এরিয়ায় এসেছিলেন। আমাদের মার্ডারের ফোন এসেছিল, কিন্তু এই লোকটা তো এখনো বেঁচে আছে। তার মানে স্যার খুনি দুজনকে অ্যাটাক করেছে, একজনকে রেস্টুরেন্টের ভেতরে মেরেছে আর একজনকে এখানে। চলো গিয়ে দেখি। সাবধানে। সাবধানে। স্যার সিআইডি। স্যার আমি আপনাদের কল করেছিলাম, আমি এখানকার ম্যানেজার। বডি কোথায়? ওইদিকে স্যার, চলুন। এখানে হোটেলের বাইরে একজন আহত লোক পড়েছিল, কেউ ছুরি দিয়ে ওকে আঘাত করেছে। আপনারা জানতেন না? কি বলছেন, আমাদের হোটেলের সামনে? স্যার এখনো হোটেলের ভেতরের মাটাটা নিয়ে আমি চিন্তায় রয়েছি। আর বাইরে আর একটা খুন হয়ে গেল। কোনো খুন হয়নি, ওনাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মনে হচ্ছে কেউ ছুরি মারা হয়েছে। কি অস্ত্র ছিল, কেউ কিছু দেখেছে? হ্যাঁ, বড় একটা ছুরি ছিল, কিচেন নাইফ। এই রেস্টুরেন্টের কিচেনের ছুরি ছিল? না, আমাদের রেস্টুরেন্টে ছিল না। এই আহত হওয়ার আগে কি ইনি আপনাকে কিছু বলেছিলেন? না স্যার, আমরা কথা বলছিলাম আর হঠাৎ করেই যতীনের পিঠে আঘাত করলো আরও পালিয়ে গেল। ওই লোকটার মুখ দেখেছো? কেমন দেখতে ছিল? না স্যার, মুখটা তো দেখতে পাইনি। অ্যাকচুয়ালি ও মুখের ওপর একটা মাস্ক পরেছিল। আর ওই সুপার হিরোরা পরে না, কাঁধ দিয়ে ঝোলানো একটা মাস্ক আর কেপ পরে এসেছিল, মানে ও নিজেকে লুকোতে চাইছিল। আচ্ছা অঞ্জলি, আপনি কি জানেন যতীনের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা ছিল? না স্যার, ও খুবই সহজ সরল, ওর সাথে কারো শত্রুতা ছিল না। আচ্ছা, এই ছবিটা দেখুন। এই লোকটাকে চেনেন আপনি? একেও ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে, হয়তো এই খুনি কাজটা না করেছে। না, একে আমি আগে কখনো দেখিনি। সিসিটিভি ক্যামেরা আছে রেস্টুরেন্টে? স্যার অ্যাকচুয়ালি মেইন এন্ট্রান্সে রয়েছে। কিন্তু কেন? কারণ যেমন আপনারা বললেন যে কেপ আর মাস্ক পরে কোনো লোক যদি রেস্টুরেন্টের ভেতরে আসে তাহলে সিকিউরিটি ওকে বাইরে আটকাতো। তার মানে ও নর্মাল কাপড়ে এখানে এসছে, তারপরে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নিয়েছে। হতে পারে। এই কেপের পিছনেও কি কাপড় পরেছিল মনে আছে আপনার? স্যার ওটার তলায় ও কালো রঙের জামা কাপড় পরেছিল। সিসিটিভি ফুটেজ থেকে আমরা পেয়ে যাব যে কতজন লোক এখানে কালো কাপড় পরে এসেছিল। হ্যাঁ পঙ্কজ, গুড গুড, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? ওই লোকটা এখন ভালো আছে, ওর নাম হলো মিহির। গিয়ে দেখি ওকে ওই মাস্ক পরা লোকটাই মেরেছিল নাকি অন্য কেউ। তোমার এখন শরীর কেমন আছে? অনেকটা বেটার স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যে তোমাকে ছুরি মেরেছিল তাকে চেনো তুমি? না স্যার, ওর মুখের ওপর অদ্ভুত ধরনের একটা মাস্ক ছিল। যখনই আমি কার পার্ক করে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, হঠাৎই ও আমার সামনে চলে আসে আর আমাকে ধাক্কা মারে। আর আমার হাতে যে গিফট ছিল, ক্রিস্টাল ভাস, সেটা ভেঙে যায়। আরে দেখে চলতে পারেন না? হ্যাঁ, আমার জিনিসটা ভেঙে দিলেন। কি দেখতে পান না নাকি কানা? কি ও পালানোর জায়গায় তোমার কাছে এলো আর ছুরি ঢুকিয়ে দিল? হ্যাঁ স্যার। আর তুমি ওকে চিনতেও না। এই বাইকটা কেমন ছিল মনে আছে? ওর কালার, নাম্বার? যতদূর মনে পড়ছে কালো কালারের। আর ওই বাইকের নাম্বারটা আমি দেখতে পারিনি স্যার। হ্যালো, কি কোথায়? এই যে স্যার। এইসব কি করে হলো? স্যার আমরা চা খেতে বেরিয়েছিলাম, তো রামু এখানে ওই একলাই ছিল।
আমরা যখনই ফিরে আসলাম তো দেখলাম যে এই কে তুমি? এই কি করলে? এই ধরো ধরো, এই কে? স্যার আমরা ধরার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু স্যার ও পালিয়ে যায় আমাদের হাত থেকে। স্যার এই খুনের তো মনে হয় মাথা খারাপ আছে, অকারণে খুন করছে। কোনো কিছুই অকারণে হয় না পঙ্কজ। যে কোনো জিনিস যতই অদ্ভুত হোক না কেন, তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। কিন্তু এদের তিনজনকে মারার কারণ কি হবে? যতীন, মিহির, রামু, এদের তিনজনের কোনো কানেকশনই নেই। একটা কানেকশন আছে পঙ্কজ। কি স্যার? পার্পল কালার, বেগুনি রং। বেগুনি রং? স্যার বুঝলাম না। এই যে তিনজন যাদের উপরে হামলা করা হয়েছে, এই মিহির, যতীন আর এই রামু, এদের মধ্যে একটা জিনিস কমন, এরা তিনজনেই পার্পল কালারের ড্রেস পরে রয়েছে। একটা রং কেউ এত অপছন্দ করতে পারে যে খুন করে ফেলবে? এর উত্তর তো এই মাস্ক পরা লোকটাই দিতে পারবে। আর যতক্ষণ ধরা না পড়ছে, এই শহরে এখন প্রত্যেকের জীবনই বিপদে যারা বেগুনি রঙের ড্রেস পরে রয়েছে। এখানে বাইক পড়েছিল মানে ওখানে কাঁচের কিছু টুকরো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বাইকের টুকরো হতে পারে ওটা। এই কাঁচ বাইকের হেডলাইটের। এই দেখো, এই গ্লাসটা এখানে বাঁকা। এটা আবার কিরকম হেডলাইট? এরকম মেকানিজম আগে কখনো দেখিনি। এক মিনিট। কিছুদিন আগে আমি পড়েছিলাম এইরকমই হেডলাইটের সম্পর্কে। আবার চেক করতে হবে। স্যার রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ থেকে এই 6 জনের ছবি পেয়েছি। উনি এদের 6 জনের মধ্যেই কেউ হবে, কিন্তু কে? দেখো এই 6টা ফটো যে পেয়েছি তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ খুনি। মেতে আছে যে যার কাজ নিয়ে। আমার বার্থডে, আমাকে উইশ করার কারো কোনো খেয়াল নেই। এই হচ্ছে বন্ধুত্বের নমুনা। আরে ডক্টর সালুখেব, আপনি কখন এলেন? 50 বছর আগে। 55 বছর আগে? হ্যাঁ 55 বছর আগে, তবুও সেটা মনে নেই। আরে এসে চুপচাপ দাঁড়িয়েছিলেন কেন? গলা খারাপ ছিল নাকি? আমার কোনো গলা খারাপ নয়। আর আমি কোথায় চুপ করেছি? তোমরা তো চুপ করে আছো। আরে বড় যদি কোনো সূত্র পেয়ে থাকো তাহলে বলে ফেলো। ধ্যাৎ, তোমাদের জীবনে শুধু প্রমাণ আর প্রমাণ, আর কিচ্ছু নেই। আরে জীবনে আরো অনেক কিছু আছে ভাই, আরো অনেক কিছু আছে। আবার কি থাকবে? কিচ্ছু না। প্রমাণ চাই তো, প্রমাণ এনেছি। আরে এ তো অদ্ভুত লোক। ওই যে ছুরি দিয়ে আঘাত করেছিল না, সেটা একটা আনাড়ি, কোনো প্রফেশনাল লোক নয়। আচ্ছা, আর এটা আপনি কি করে জানতে পারলেন? যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল সেটা দেখে জানতে পেরেছি। আনাড়ির মতো ছুরি চালানো হয়েছে, কোনো ভাবনা চিন্তা না করে। আরে ডক্টর সালুকে, আপনি এখানে? আমি এক্ষুনি আপনার কথা ভাবছিলাম। তুমি আমাকে মনে করছিলে? থ্যাংক ইউ দয়া, অন্তত তুমি আমাকে মনে করেছো। কি মনে আছে? কি মনে আছে বলো দয়া, কি মনে করার কথা? এই লোকেদের কি মনে করিয়ে দিতে হবে বলো। ডক্টর, আপনার ওই উপহার। উপহার এনেছো? দেখাও ভাই, সবার সামনে দেখাও। না, ওই উপহারটা আমি ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। এক মিনিট। আরে ভাই, তুমি কোন গিফটের কথা বলছো আর কিসের জন্য? ডক্টর সালুখের কি আজকে বার্থডে? আরে ওটা বার্থডে গিফট নয়, কাজের গিফট। ডক্টর কেস 415 এর ব্যালিস্টিক রিপোর্টটা চেয়েছিল, তাই ওটা আমি পাঠিয়ে দিয়েছি। ফরেনসিক ল্যাবে আছে ডক্টর। ও, তুমি এই উপহারের কথা বলছিলে? ব্যালিস্টিক রিপোর্টের কথা? হ্যাঁ, ব্যালিস্টিক রিপোর্ট, এটা কি একটা উপহার হলো? তাহলে আপনি কি ভেবেছিলেন ডক্টর? মানে কিচ্ছু না, ছাড়ো, সব বাদ দাও। আরে ডক্টর, আরে বাদ দাও ভাই, ব্যাস ওদের শোনাও তোমার যা শোনানোর আছে। আরে সালুখের আবার হলোটা কি? হয়তো এই কেস নিয়ে কোনো টেনশনে আছে, সেই জন্য। স্যার, ওই যে বাইকের হেডলাইটের ভাঙা কাচের টুকরোটা পেয়েছিলাম স্যার, ওটা একটা বিশেষ ধরনের হেডলাইট স্যার। এর নাম হচ্ছে অ্যাডাপ্টার সেন্সর হেডলাইট। আর এতে এই যে মেকানিজমটা আছে স্যার, এটা সেন্সরের মতো কাজ করে। এটা কিরকম হেডলাইট স্যার? এটা একটা বিশেষ ধরনের হেডলাইট পঙ্কজ।
এই হেডলাইট ক্যালকুলেট করে নেয় যে বাইক কত অ্যাঙ্গেলে টার্ন নেবে, আর সেই হিসাবেই ও আলোটা ফেলে যেখানে সাধারণ বাইকের হেডলাইটের আলো পৌঁছয় না স্যার। স্যার তাহলে এই হেডলাইটের সাহায্যে আমরা অপরাধীকে ধরতে পারবো? হ্যাঁ পুরবি, কারণ এটা খুব দামি মেকানিজম, আর এখনো পর্যন্ত ইন্ডিয়াতে একটাই বাইক কোম্পানি আছে যাদের কাছে এটা আছে, আর শহরে ওদের মাত্র 2টো শোরুম আছে। তাহলে বেশ, একটা শোরুমে তুমি যাও আর একটা শোরুমে অভিজিৎ যাবে। স্যার ওকে স্যার। কোন বাইক দরকার? ব্যাস শুধু পছন্দ করুন, চাবি আমি আপনার হাতে তুলে দেবো। ইএমআই তে পাওয়া যায়? হ্যাঁ নিশ্চয়ই স্যার, পাওয়া যায়। এক মিনিট। আমরা এখানে বাইক কিনতে আসিনি, আমরা সিআরডি থেকে এসেছি। আপনি আপনার ম্যানেজারকে ডেকে আনুন। হ্যাঁ বলুন, কি বলতে চান? দেখুন স্যার, আপনাদের এই বাইকে নতুন ধরনের যে লাইট এসেছে না, এই অ্যাডপটিভ সেন্সর লাইট, আমরা সেই সমস্ত কাস্টমারদের খুঁজছি যাদের আপনি এরকম লাইট লাগানো বাইক বিক্রি করেছেন। স্যার এইরকম হেডলাইট না স্যার, এখনো তো শোরুমে আসেনি, আর না তো এরকম বাইক আমরা বিক্রি করেছি। এরকম হেডলাইট তো আপনাদের কোম্পানিই বানায়। দেখুন, 2টো খুন হয়েছে, আর ক্রাইম সিনে এইরকম হেডলাইটের টুকরো পেয়েছি আমরা। যদি আপনি বাইক বিক্রি না করেন তাহলে টুকরোটা পেলাম কি করে ওখানে? বলতে পারবো না স্যার কি করে গেল। ওই হেডলাইট তো এখনো পর্যন্ত ইন্ডিয়াতেই আসেনি, 5 দিন পরে আসবে। আপনারা চাইলে খোঁজখবর নিয়ে দেখতে পারেন। এই ফটোগুলো দেখুন, এদের মধ্যে কাউকে চেনেন আপনি? না স্যার, আমি তো এদের মধ্যে কাউকেই চিনি না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, কি ব্যাপার? স্যার ওই ম্যানেজার মিথ্যে কথা বলছে। ম্যানেজার মিথ্যে কথা বলছে মানে? স্যার ওই হেডলাইটের 3টে পিস এসেছিল আমাদের শোরুমে ট্রায়ালের জন্য। স্যার ট্রায়ালের পরে একদিন হঠাৎ করেই সব উধাও হয়ে গেল। স্যার এই ম্যানেজারই দিয়েছে ওই 3টে পিসেস, নিজের বন্ধুদের আর নিজের রিলেটিভদের। এই ফটোগুলোর মধ্যে কাউকে চেনো তুমি? এ দেখো। স্যার, স্যার এ তো সানি, ম্যানেজারের ছেলে। ম্যানেজারের ছেলে? সানি কোথায়? সানি ঘরে রয়েছে। ঘরের ভেতর সানি? সানি, সানি দরজা খোলো। আরে কি হয়েছে বলো তো? সানি তুমি দরজা খোলো। চিৎকার কেন করছো? তবু তো ভালো, শুধু আমি চিৎকার করছি। যদি আমি আমার বুদ্ধি খরচ না করতাম তাহলে ও এতক্ষণ জেলের ঘানি টানতো। ওহো, আমাদের সানি কি করেছে বলবে কি তুমি? ফোন করেছে। দেখুন, আমাদের ছেলে কিচ্ছু করেনি। আমার কথা বিশ্বাস করুন, আমাদের ছেলে কিচ্ছু করেনি। আপনি আমাদের মিথ্যে বলেছেন। সানি কোথায়? বলছি আমাদের ছেলে সানি কিছু করেনি। কোথায়? আরে এরা কারা আমাকে বলবে তুমি? সানি কোথায়? সানি এই ঘরের ভেতরে। সরে যান আপনি। সানি, সানি দরজা খোলো। সানি, সানি, সানি। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমরা জানতাম না যে সানি এরকম কিছু করতে পারে। এবার তো নিশ্চয়ই জেনে গেছেন যে ওই ছুরিটা আপনাদের বাড়িরই, আর ওই ছুরির ওপর যে আঙ্গুলের ছাপ পাওয়া গেছে সেটা সানির। এটা কি করে হলো? তুমি সানির ওপরে চোখ রাখোনি? ওর উপর নজর রাখা কি আমারই দায়িত্ব? তোমার নিজস্ব কোনো দায়িত্ব নেই? 1 মিনিট প্লিজ, আপনারা একটু শান্ত হন। শুধু এটা বলুন যে কি কারণ হতে পারে যে সানি যতীন, মিহির আর রামুকে অ্যাটাক করেছিল। জানি না স্যার, আমরা দুজন তো ওদেরকে চিনতামও না, আর যতদূর সম্ভব আমি জানি সানিও হয়তো ওদেরকে চিনতো না। ওই 3জন লোক যাদের খুন হয়েছে তারা বেগুনি পার্পল কালারের শার্ট পরেছিল যখন সানি ওদের উপর হামলা করেছিল। আচ্ছা, সানির পার্পল কালারের ওপর কোনো প্রবলেম আছে? না স্যার, এরকম কিছু তো নয়। সানির এখনো পর্যন্ত কোনো জ্ঞান নেই। যখন আমরা রুমে গিয়েছিলাম
ওই দরজা ভেঙে তখনও তো কোনো রিয়াক্ট করলো না। এটা কোনো নতুন ব্যাপার নয় স্যার, এটা তো সেদিন থেকে চলছে যেদিন থেকে ওর টিভি শো রকেটম্যান দেখা শুরু করেছিল। কি রকেটম্যান? হ্যাঁ স্যার, ওই টিভি শোটার এমন নেশায় পড়েছে ও, না ঠিক মতো খাচ্ছে না ঠিক মতো ঘুমোচ্ছে, আর বাড়ি থেকে কেন ও নিজের রুম থেকেও বেরোয় না। রকেটম্যান? স্যার সাইবার টিম যখন সানির কম্পিউটার চেক করেছে তখন জানতে পেরেছে ওই রকেটম্যান শো এর প্রতিটা এপিসোড 90 বার দেখেছে। 90 বার মানে 90 টাইমস? এমন কি আছে এই শোতে? স্যার এই শোটা বাচ্চাদের খুবই পছন্দের। এটা শুটিং এখানেই চলছে, মুম্বাইতে। স্যার এই টিভি শোতে রকেটম্যান যাকে মেরেছে ও তো পার্পল কালারের শার্ট পরেছিল।